আচ্ছা, আলোচনা করবো আজকে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির প্রথম ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, যেটি চ্যাপ্টার 6 এ আলোচনা করা হয়েছে, আর্নিংস ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে 14 মার্কের কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? না হলেও 10 মার্কের কোশ্চেন হবে। অর্থাৎ বি পার্ট এবং সি পার্টে একটা করে ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি, প্রবল, ঠিক আছে? এবং কি ম্যাক্সিমাম সময়ে এখানে বি পার্ট এবং সি পার্ট দুইটাতেই দুইটা ম্যাথ থাকে, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছেন চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট অনেক, তবে ঘাবড়ানোর কিছু নাই, চ্যাপ্টারটা অনেক সহজ, ঠিক আছে? তাইলে এই চ্যাপ্টারে কিছু ফর্মুলা আমাদের জানতে হবে। ইল টু ম্যাচুরিটি, যেটা ওয়াইটিএম বলে, ঠিক আছে? ওয়াইটিএম এর এই যে এই ফর্মুলাটা রয়েছে, এই ফর্মুলাটা একটু জেনে নেবেন। তারপরে ইল টু কল, যেটাকে ওয়াইটিসি বলা হয়, ওয়াইটিসির একটি ফর্মুলা আছে, এটা জানবেন। তারপরে কারেন্ট ইল্ড যেটাকে সিওয়াই বলা হয়, কারেন্ট ইল্ডের একটা ফর্মুলা আছে, এটা, এই ফর্মুলাটা একটু জেনে নেবেন। ভ্যালু অফ বন্ড বের করার একটি ফর্মুলা রয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক ম্যাথ আসে, ঠিক আছে? তো এই ফর্মুলাটা একটু জেনে নেবেন। অনেক সময় দেখা যাবে যে ইন্টারেস্ট এই জায়গায় দেওয়া আছে, আর আর এর মান এই যে এইটুক পুরাটুকু নিচে দেওয়া আছে, হ্যাঁ? তো আপনি ইন্টারেস্টের নিচেও দিতে পারবেন, অথবা এই পুরাটুকু নিচেও দিতে পারবেন, যেভাবে দেন হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? ভ্যালু অফ বন্ড গেল। তারপরে রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইকুইটি বের করার একটি ফর্মুলা রয়েছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করার একটি ফর্মুলা রয়েছে। আরেকটি বিষয় রয়েছে, ইপিএস বের করার একটা ফর্মুলা রয়েছে, যেটি এখানে আপনাদের বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের দেওয়া, অল্টারনেটিভ দেওয়া থাকবে। যেমন অল্টারনেটিভ ওয়ানে হয়তো পুরাটাকু শেয়ার, কমন শেয়ারে কনভার্ট করলে কেমন হবে। তারপরে অল্টারনেটিভ বিতে বললো যে পুরাটুকু 50% কমন শেয়ার এবং বাকি 50% ডিবেঞ্চারে কনভার্ট করলে কেমন হবে, এরকম বিষয়। তো এগুলো আমরা একটু পড়বো, ঠিক আছে? আর্নিং পার শেয়ার বের করার একটি ফর্মুলা রয়েছে, ইএসসিএস। ইএসসিএস হলো আর্নিংস আফটার কমন স্টক হোল্ডার, ঠিক আছে? বা আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স, ঠিক আছে, ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। ব্রেক ইভেন পয়েন্ট বের করার একটি ফর্মুলা রয়েছে, এগুলো দেখে নেব, হ্যাঁ? তো আমরা প্রথম কি ফর্মুলা দেখছিলাম? ওয়াইটিএম। ওয়াইটিএমটা কেমন দেখেন, যে ম্যাথটা দেখাবো এই ম্যাথটাই অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই ম্যাথ যদি আপনি জানেন, ওয়াইটিএম এর সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন এই ম্যাথ দিয়ে। তার মানে 1 নম্বর ম্যাথটাই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ? অর্থাৎ ওয়াইটিএম এর যত পেঁচায়া আসবে, সব পেঁচানো এর মধ্যে রয়েছে, ঠিক আছে? তাহলে দেখেন বলা আছে, A 9% 12 years bond, টাকা 5,000 has been issued at 5% discount and redeemed at 10% premium. ওকে, বলছে এটা লিখিত রেট হলো, ইন্টারেস্ট রেট হলো 9%, হ্যাঁ? আর এটার মেয়াদ হলো 12 বছর বন্ডের। লিখিত মূল্য হলো 5,000। এটা ইস্যু করা হয়েছে 5% ডিসকাউন্টে, অর্থাৎ এই 5,000 টাকার বন্ড ইস্যু করছে 5% ডিসকাউন্টে, মানে 5,000 থেকে 5% মাইনাস করলে যে টাকাটা বের হয় সেটা। এবং এইটা আবার যখন রিডিম করছে, উত্তোলন করে নিছে, তখন 3% প্রিমিয়ামে রিডিম করে করছে, ঠিক আছে? প্রিমিয়াম মানে কি? অধিহার বা প্লাস করে নিছে, ঠিক আছে? 3% প্লাসে রিডিম করছে, ওকে। ইফ ফ্লোটেশন কস্ট ইজ 2% অফ ফেস ভ্যালু, তাহলে ফ্লোটেশন কস্ট বলা আছে 2% বা ফেস ভ্যালু, ফেস ভ্যালুর উপর বলছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই ফ্লোটেশন কস্ট অনেক সময় পার্সেন্টেজ দেওয়া থাকে, বাট কার উপর বলে, কোন ভ্যালুর উপর ধরতে হবে সে বিষয়টা কিন্তু উল্লেখ করা থাকে না। তখন আমরা কি করি, এটা ফেস ভ্যালুর উপরই ধরে নিই। তবে যদি উল্লেখ করে দেয় কোনো একটা ভ্যালুর উপর, সেই ভ্যালুর উপর ধরবো। আর যদি কোনো কিছু উল্লেখ না করে, তাহলে আমরা ফেস ভ্যালুর উপরে ধরে নেব, হ্যাঁ? এখানে ফেস ভ্যালুর উপরে উল্লেখ করে দিচ্ছে, ওকে। দেন ক্যালকুলেট ইট অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম, তাহলে ওয়াইটিএম ক্যালকুলেট করতে বলছে, ওকে। খুব ভালো কথা। তাহলে ওয়াইটিএম এর আমরা সূত্রটা ইউজ করে ফেলবো, ইন্টারেস্ট প্লাস আরভি, আরভি হলো রিডিমেবল ভ্যালু, মাইনাস এনএসবি, এনএসবি হলো নেট সেলস ভ্যালু, ডিভাইডেড এন, হোল ডিভাইডেড আরভি প্লাস এনএসবি ডিভাইডেড 2। এখন আসেন এখানে, এইটা ফেস ভ্যালু কত?
5,000, তাইলে ফেস ভ্যালু 5,000 লিখে ফেললাম। ইন্টারেস্ট হবে এই যে 9% যেটা এইটার এই রেটে, তাইলে 5,000-এর 9% 450 টাকা ইন্টারেস্ট হয়ে গেল। রিডিম করছে কত? 3% প্রিমিয়ামে, তাহলে আর ভি রিডিমেবল ভ্যালু 5,000 তো আছে, এর সাথে আরো 3% প্লাস করে দিয়েছে, তাহলে 5,000-এর 3% কত হবে? 150। তাইলে দুইটা কত হবে? 5,150 রিডিম। এনএসবি কিভাবে বের করব? এনএসবি বের করার আগে সেলস ভ্যালু বের করতে হবে। তাহলে সেলস ভ্যালুটাই ইস্যু যেটা করছি সেটি ইস্যু করছি কত? 5% ডিসকাউন্ট রেটে। তাইলে 5,000 থেকে 5,000-এ 5% মাইনাস করব, করলে কত হবে? 4,750 টাকা হবে। আর এনএসবি বের করব সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বা আদার্স কোনো কস্ট যদি থাকে সেটা মাইনাস করব। তো এখানে ফ্লোটেশন কস্ট আছে 2%। 2% কার উপর? ফেস ভ্যালুর উপর। ঠিক আছে, তাইলে এই যে ফেস ভ্যালু কত? 5,000, 5,000-এর 2% কত হবে? 100। তাইলে সেলস ভ্যালু হলো 4,750 আর ফ্লোটেশন কস্ট হলো 100, তাহলে মাইনাস করলে 4,650 হবে। আর এন এর মান হলো 12। এখন এই মানগুলো সুন্দর করে এখানে বসাই দিবেন, বসাই দিয়ে ক্যালকুলেশন করে নেবেন। তাহলে দেখেন 5,150 থেকে 4,650 মাইনাস করলে 500 হয়, 500-কে 12 দিয়ে ভাগ করলে 41.67 হয়। তাইলে এই যে 450 আর 41.67 যোগ করলে 491.67 হয়। আর নিচে হলো 5,900, সরি 4,900, এটাকে ক্যালকুলেশন করলে 0.1003 হয়। এখন এই ওয়াইটিএম কে পার্সেন্টেজে দেখাইতে হয়, ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে পার্সেন্টেজের জন্য এখানেই 100 গুণ করে নিয়ে আসতে পারতেন, এখান থেকে প্রত্যেকটার সাথে এক গুণন 100 100 দিতে পারতেন। আর যদি না দেন তাহলে শেষে যে এই রেজাল্টটা বের হবে এর সাথে 100 গুণন করে এই পার্সেন্টেজটা লিখে দেবেন নিচে। ঠিক আছে, তাহলে ওয়াইটিএম সম্পর্কে সবাই পারবো? জি স্যার, পারা যাবে। গুড। তাহলে ওয়াইটিএম এর আমি কিন্তু শুরুতেই বলছি ওয়াইটিএম এর যত প্যাচ মার্কা অঙ্ক আছে এই প্যাচ কিন্তু এই অঙ্কে আছে। এরপরে যত ওয়াইটিএম করবেন দেখবেন যে কোনো প্যাচ নাই। ঠিক আছে, প্যাচ থাকলে এই প্যাচই থাকবে। তার মানে আপনাকে প্যাচ সহ শেখাই দিলাম, তাইলে তো ইজিলি পারবেন। 2 নাম্বারটা দেখেন, এটাতে কোনো প্যাচ নেই মনে হয়। দেখেন, রিনা এন্টারপ্রাইজ বন্ডস প্রাইজেস বন্ডস কারেন্টলি সেল ফর টাকা 1,150, তাহলে এটা সেলস প্রাইস, তাহলে এসবি, তাই না? হ্যাভ অ্যান 11% কুপন ইন্টারেস্ট রেট। হ্যাঁ, এই যে ওয়াইটিএম যখন বের করবেন তখন কুপন ইন্টারেস্ট রেট দিয়ে আপনার ইন্টারেস্ট বের করতে হবে। হ্যাঁ, তাহলে কুপন ইন্টারেস্ট রেট দিয়ে ইন্টারেস্ট বের করতে হবে, তাইলে এটা করবেন। তাইলে এ টাকা 1,000 পার ভ্যালু, এই যে পি এ আর, ঠিক আছে, এইটাই হলো ফেস ভ্যালু। হ্যাঁ, এই পি এ আর, এই পার ভ্যালু, এটাই হলো ফেস ভ্যালু। তাইলে ফেস ভ্যালু কত? 1,000। কুপন ইন্টারেস্ট রেট কত? 11%। তাইলে আমি যদি ইন্টারেস্ট বের করতে পারি তাহলে 1,000-এর 11% করলে 150 টাকা, 110 টাকা হবে। ঠিক আছে, পে ইন্টারেস্ট অ্যানুয়ালি। ওকে, অ্যানুয়ালি হলে অ্যানুয়ালি ধরবো। আর যদি সেমি অ্যানুয়ালি হয় তাহলে ইন্টারেস্টকে 2 দিয়ে ভাগ করব। আর যদি কোয়ার্টারলি হয় তাহলে ইন্টারেস্টকে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আর যদি অ্যানুয়ালি হয় তাহলে ইন্টারেস্টকে 1 দিয়ে ভাগ করতে হবে। 1 দিয়ে ভাগ করা আর না করা একই কথা। ঠিক আছে, হ্যাভ 18 ইয়ার্স টু ম্যাচুরিটি, তাহলে ভ্যালু ভ্যালিডিটি কত আছে? 18 ইয়ার্স। ক্যালকুলেট দ্য বন্ড ইল টু ম্যাচুরিটি, তাহলে পারবেন না? এখানে এখানে কি ইন্টারেস্ট কত বের হবে বলেন তো? ইন্টারেস্ট বের হলো 110, সেলস ভ্যালু সুদর্শ। 11। ঠিক আছে, এখানে কোনো ফ্লোটেশন কস্ট নাই। তার এখন যদি আপনাকে বলা হয় রিডেমেবল ভ্যালু কত, রিডেমেবল ভ্যালু আর ভি কত হবে বলেন তো? এখানে আর ভি কোনো কিছু উল্লেখ আছে যে কত টাকা ইস্যু করা হয়েছে বা কত টাকা রিডিম করা হয়েছে? এগুলো কোনো কিছু উল্লেখ নাই। তাহলে উল্লেখ না থাকলে ফেস ভ্যালুটাই সেটা হবে। ঠিক আছে, আর ভি ফেস ভ্যালুটাই হবে। হ্যাঁ, তাইলে জি স্যার। এটাই হবে। আর এনএসবিটাও, এনএসবি দেখেন এখানে কোনো ফ্লোটেশন কস্ট নাই বা আদার্স কোনো কস্ট নাই, তাহলে সেলস ভ্যালু যেটা সেটাই হলো এনএসবি। হ্যাঁ, তো এটা দিয়ে ক্যালকুলেশন করলে 9.46%। এনএসবি কি বের করতে হয় সেলস গুলো থেকে ফ্লোটেশন কস্ট বাদ দেওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, যদি সেলস ভ্যালু দেওয়া না থাকে তাহলে কিভাবে বের করা যায়? সেলস ভ্যালু অবশ্যই দেওয়া থাকবে। সেলস ভ্যালু না দেওয়া থাকলে অঙ্ক কেমনে করবেন?
সেলস ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে? সেলস ও ভ্যালু, সেলস লেখা থাকতে পারে অথবা ইস্যু লেখা থাকতে পারে, এতটুকু ডিফারেন্স থাকতে পারে। হ্যাঁ, যেমন 1 নাম্বার অঙ্কে কিন্তু ইস্যু লেখা ছিল। হ্যাঁ, জি স্যার, এখানে বইয়ের ভিতরে একটা ম্যাথের মধ্যে সেলস ভ্যালু দেওয়া ছিল না, ওখানে হচ্ছে যে বলছে ফেস ভ্যালুর সাথে মানে ডিসকাউন্ট বাদ দেওয়ার পর দিতে, ওখানে দেখলাম এরকম টাইপস। আচ্ছা, এখন যদি এই অঙ্কটা খেয়াল করে দেখেন একটু দেখেন, এখানে আর ভি ফেস ভ্যালুটাই হলো, সেলস ভ্যালুটাও যদি ফেস ভ্যালুই হয় তাহলে কি কোনো চেঞ্জ হবে, কোথাও কোনো পরিবর্তন হবে? 100 থেকে 100 মাইনাস করলেন, জিরো হলো, জিরোকে যা দিয়ে ভাগ করবেন জিরোই হবে, তাই না? তাইলে জি একটা স্যার। অঙ্কের স্ট্যান্ডার্ডনেস ধরে রাখার জন্য অবশ্যই কিছু না কিছু আইটেম দিতেই হবে, এগুলো বাধ্যতামূলক। পরে এই অঙ্কটা দেখি, এখানে কারেন্ট ইল্ড, ওয়াইটিসি এবং ওয়াইটিএম তিনটা আইটেম বের করব। তার মানে একটা অঙ্ক থেকে আমরা তিনটা ফর্মুলা শিখতে পারতেছি। খুব ভালো অঙ্ক। জয়া লিমিটেড হ্যাজ এ 14% ডিবেঞ্চার উইথ এ ফেস ভ্যালু অফ টাকা 100 দ্যাট ম্যাচিউরড এট পার ইন 15 ইয়ার্স। তাইলে এটা ম্যাচুরিটি ডেট হলো 15 ইয়ার্স, ফেস ভ্যালু কত 100, আর কুপন ইন্টারেস্ট রেট কত 14%। দ্য ডিবেঞ্চার ইজ কলেবল ইন 5 ইয়ার্স। তাইলে কলেবল ইন 5 ইয়ার্স, এই যে ওয়াইটিসি যখন বের করব তখন কলেবল ইয়ার্সটা দেখতে হবে, তখন কলেবল ইয়ার্স, তখন এন এর মান হবে কলেবল ইয়ার্স। আর যখন ওয়াইটিএম বের করব তখন 15 বছর, আর যখন ওয়াইটিসি বের করব তখন এখানে 5 বছর ইউজ করতে হবে, কলেবল ইয়ার্স যেটা সেটা, ঠিক আছে? আর এটা বলছে দ্য ডিবেঞ্চার ইজ কলেবল ইন 5 ইয়ার্স এট টাকা কত 114, তাইলে 114 টাকা কল করা হবে। তাইলে ওখানে আহ এটা কিন্তু তার কল প্রাইস। হ্যাঁ, ইট কারেন্টলি সেলস ফর টাকা 105, তার মানে এটা বর্তমানে সেলস করতেছে 105 টাকা, তার মানে সেলস ভ্যালু 105 টাকা। ক্যালকুলেট ইচ অফ দি ফলোইং ডিবেঞ্চার ফর কারেন্ট ইল্ড, ইল্ড টু কল এবং ইল্ড টু ম্যাচুরিটি। কারেন্ট ইল্ড বের করার সূত্র হলো অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড কারেন্ট মার্কেট প্রাইস। তো অ্যানুয়াল ইন্টারেস্ট কত এখানে, এই যে 100 টাকার 14% কত হবে, 14 টাকা হবে। ওকে, আর কারেন্ট মার্কেট প্রাইস হলো বর্তমানে যেটা বিক্রি হচ্ছে সেটা, তাহলে কত 105। তাহলে 14কে 105 দিয়ে ভাগ করলে 0.1333 হয়, একে 100 দিয়ে গুণ করলে কত হবে, 13.33% হবে। এরপর ওয়াইটিসি বের করব। ওয়াইটিসি বের করার সূত্র হলো ইন্টারেস্ট প্লাস সিপি কল প্রাইস, সিপি হলো কল প্রাইস, মাইনাস এনএসবি ডিভাইডেড এন। তাহলে কল প্রাইস কত হচ্ছে এখানে দেখেন, এখানে কল প্রাইস এই যে 114 টাকা। হ্যাঁ, কলেবল এট 114 টাকা, আর এন এর মান হবে 5, ঠিক আছে? আর এনএসবি নেট সেলস ভ্যালু 105 টাকায় হবে, যেহেতু ফ্লোটেশন কস্ট নাই, তাহলে এটাই হবে। তাহলে এগুলো ক্যালকুলেশন করে দিলে এটা 14 পয়েন্ট কত হয়, 84% হয়। ওকে, এরপর ইনটু ম্যাচুরিটি, এখানে ইন্টারেস্ট ওই 14 টাকাই হবে, এখানে আরভির মান হবে কত, রিডেমেবল ভ্যালু 100ই হবে, কারণ এখানে রিডেম এর কোনো কথা বলা নেই, তার মানে 100ই হবে। সেলস ভ্যালু 105 টাকা হবে। এন এর মান কিন্তু এই জায়গায় 15 হবে। হ্যাঁ, এন এর মান 15 জায়গায়, যখন ওয়াইটিসি বের করব তখন শুধু এই যে এই শব্দটা আমি দেখব কলেবল, এবং এই কলেবলের সাথে যে ইয়ার্স আছে এবং যে টাকা আছে সেটি হলো দেখতে হবে। তাহলে ইয়ার্সটা হবে এন এর মান এবং যে টাকা থাকবে সেটি হবে সিপি কল প্রাইস। হ্যাঁ, তাহলে গেল ওয়াইটিএম এ গেল। এখানে হিউজ পরিমাণ কিছু ম্যাথ আছে যেগুলো ইম্পর্টেন্ট ওয়াইটিএম বের করার জন্য, এগুলো দেওয়া আছে। দেখেন এই যে 15 সালে ম্যাথ দেওয়া আছে, 14 এবং 16 সালে এসেছিল সেই ম্যাথ দেওয়া আছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, এই যে এই জায়গায় সেমি অ্যানুয়ালি বলেছে। হ্যাঁ, এই এই জিনিসটা একটু দেখেন, ইন্টারেস্ট পেইড সেমি অ্যানুয়ালি, তাইলে ইন্টারেস্ট যা আসবে, এই যে কুপন ইন্টারেস্ট রেট কত আছে 8%, তাহলে 8%। 1,000 টাকা 8% কত হবে 80 টাকা। এই 80 কে 2 দিয়ে ভাগ করতে হবে, সেমি অ্যানুয়ালি বললে 2 দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, এই 80 কে 2 দিয়ে ভাগ করলে 40 টাকা হবে ইন্টারেস্ট। হ্যাঁ, তবে আরেকটা আর কথা থাকে,
এখানে আর কিন্তু কোয়ার্টারলি ইয়ার্স থাকলে 2 দিয়ে গুণ করতে হবে, ইয়ার্স কে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10 কে 2 দিয়ে গুণ করলে 20 হবে, তাইলে এন এর মান 20 হবে আর ইন্টারেস্ট হবে 40। স্যার ঠিক আছে, কোয়ার্টারলি বললে কোয়ার্টারলি বললে 4 দিয়ে ভাগ করবেন, ইন্টারেস্টকে 4 দিয়ে আর ভাগ ওখানে করবেন। 4 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, ইন্টারেস্টকে ভাগ করবেন আর ইয়ারকে গুণ করবেন। ঠিক আছে। কোয়ার্টারলি বললে 4, ইয়ার সেমি অ্যানুয়ালি বললে 2। 2। ঠিক আছে, তবে কোয়ার্টারলি বলে না, আমি কোনো ম্যাথ পাই নাই, সেমি অ্যানুয়ালি পর্যন্তই পাইছি। যাই হোক, ইন্টারেস্টকে সবসময় ভাগ করতে হয় আর ইয়ারকে গুণ করতে হয়। যদি ওকে। বছরে একাধিকবার সুদ দেওয়া হয়। মান্থলি যদি বলে তাহলে কি হবে বলেন তো? 12 দিয়ে ভাগ করব। 12 দ্বারা ভাগ করতে হবে। হ্যাঁ, জি। তাহলে 3 নম্বর অঙ্কটাও করে ফেলবেন, 4 নম্বর অঙ্কটাও সহজ, 5 নম্বর অঙ্কটাও সহজ। 5 নম্বর অঙ্কটা একদম 1 নম্বর অঙ্কটার মতো, 1 নম্বর অঙ্কটাই, হ্যাঁ 1 নম্বর অঙ্কই। এখানে আবার আসছে, তারপরে 6, এগুলো সব করে ফেলবেন। হ্যাঁ, এগুলো সবই পারবেন আপনারা। এই যে 8 নম্বর অঙ্কটা 20 সালে এসেছিল, ঠিক আছে, ওয়াইটিএম বের করতে বলছে, এটা 20 সালে এসেছিল। কি বলছে, কারেন্ট ইল বের করতে বলছে, ওয়াইটিএম বের করতে বলছে। তো এগুলো দেখবেন, এগুলো খুব ভালো অঙ্ক, এগুলো দেখবেন। এরপরে হলো 4 নাম্বার প্রবলেমটা দেখেন, কি বলা আছে, ভ্যালু অফ বন্ড বের করতে বলছে এটা। হ্যাঁ, বন্ড ভ্যালু বের করবো। ওকে, এটা 14 সালে এসেছিল। দেখেন বলা আছে সুমনা মোটরস বন্ড হ্যাভ 10 ইয়ার্স রিমেইনিং টু ম্যাচুরিটি। তাইলে 10 ইয়ার্স তার ম্যাচুরিটি ডেট রয়েছে। ইন্টারেস্ট ইজ পেইড অ্যানুয়ালি। ওকে, দ্য বন্ড হ্যাভ এ টাকা 1000 পার ভ্যালু, তার মানে ফেস ভ্যালু 1000, এন্ড দ্য কুপন ইন্টারেস্ট রেট ইজ 8%, তার মানে কুপন রেট হলো 8%। এই যে কুপন ইন্টারেস্ট রেট দ্বারাই ইন্টারেস্টটা বের করতে হবে, তাহলে 1000-এর 8% করলে 80 টাকা হবে। দ্য বন্ডস হ্যাভ এ ইল টু ম্যাচুরিটি অফ 9%, ইল টু ম্যাচুরিটি মানে ওয়াইটিএম দেওয়া আছে 9%। এখন হোয়াট আর দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ দিস বন্ড, তাইলে কারেন্ট মার্কেট প্রাইস অফ দিস বন্ড, শুড দিস বন্ড বি পারচেজ, তাইলে এই বন্ডটা কি পারচেজ করা উচিত, এটা বলতেছে। তাইলে বন্ডের বর্তমান মার্কেট প্রাইস কত আর এই বন্ড পারচেজ করা উচিত কিনা। ওকে, তার মানে আমরা এখানে দুইটা জিনিস শিখবো এখন। এখন বন্ডের মূল্য নির্ণয় করা শিখবো এবং এই মূল্যের উপর নির্ভর করে এটা আমরা পারচেজ করব কি করব না সেটাও শিখবো। ওকে, তাইলে ভ্যালু অফ বন্ড বের করার সূত্র হলো ইন্টারেস্ট ডিভাইডেড আর গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার এন প্লাস ম্যাচুরিটি ভ্যালু ডিভাইডেড 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন এখানে ফেস ভ্যালু কত, 1000। ইন্টারেস্ট কিভাবে বের করব, ওই যে কুপন ইন্টারেস্ট রেট যেটা রয়েছে 8%, 1000। হ্যাঁ, তাহলে 1000-এ 8% কত হবে, 80 টাকা। 8%, আর 80 টাকা। আর হলো এই যে ওয়াইটিএম যেটা ইনটু ম্যাচুরিটি, অর্থাৎ কুপন ইন্টারেস্ট রেট ব্যতীত আরেকটি রেট দেওয়া থাকবে প্রশ্নে, যখন ভ্যালু অফ বন্ড বের করবে তখন কুপন ইন্টারেস্ট রেট ছাড়াও আরেকটি রেট দেওয়া থাকবে, সেটি হবে আর এর মান। হ্যাঁ, এখানে ইল টু ম্যাচুরিটি দেওয়া আছে 8%, এটাই আর এর মান। হ্যাঁ, তাহলে আর এর মান কত, 0.09। ম্যাচুরিটি ভ্যালু, এখানে পুরো প্রশ্নে ম্যাচুরিটি ভ্যালু কত সেটা বলা নেই, তার মানে ফেস ভ্যালুটাই ম্যাচুরিটি ভ্যালু, তাহলে 1000 টাকা। আর এন এর মান এখানে প্রশ্নে বলা আছে 10 ইয়ার্স, তাহলে 10 ইয়ার্স। এখন এগুলো ক্যালকুলেশন করে ফেলবো। ক্যালকুলেশন করে এখানে একটা সতর্কতামূলক কথা আমি বলে দিই, যে এই ব্র্যাকেটের অংশের এই অংশটুকুর কাজ আগে করবেন। হ্যাঁ, এটা কিন্তু সিঙ্গেল ডিজিট নিয়ে আসা পর্যন্ত, এই যে এখানে নিয়ে এসে এইটা করার পরে এইটার সাথে কিন্তু এইটা গুণন করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই যে 888.89 এর সাথে 0.5776 এটা গুণ করলে 513.4229 হয়। ঠিক আছে, এইটা কিন্তু এর সাথে গুণন করতে হবে, করে এই যে 422.4043 এইটা এর সাথে প্লাস করতে হবে, করলে টোটাল ভ্যালু হবে কত, 935 টাকা 83 পয়সা। এখন 1000 টাকার জিনিস, এই 1000 টাকার জিনিস এটা লিখিত মূল্য। হ্যাঁ, এই লিখিত মূল্য 1000 টাকার জিনিস, বাট এই জিনিসটার বর্তমান মূল্য, বর্তমান মার্কেটে এর মূল্য আছে 935 টাকা। তাহলে কি আমি 535। এই
935 টাকার না জিনিস উচিত না 1000 টাকা দিয়ে কিনবো? না উচিত না না স্যার, উচিত না, কিনবো না। উচিত না। হ্যাঁ, তবে এখানে আরেকটি কথা যদি বলা থাকে, যদি যে এইটা 900 টাকায় কেনা যাইতো কিনা, যদি এটা কি 900 টাকায় কেনা প্রফিটেবল হবে কিনা, এরকম প্রশ্ন যদি করতো, তাহলে কিন্তু তখন কি হইতো বলেন তো? প্রফিটেবল হতো তখন তখন 1000 প্রফিটেবল, টাকার জিনিস হ্যাঁ, যদি কারণ 900 টাকা, আমি 935 টাকার জিনিস 900 টাকায় কিনলে তো প্রফিট হবে, কিন্তু 935 হ্যাঁ টাকার জিনিস তো 100 টাকা 1000 টাকায় কিনতে পারবো না, তাই না? না ওকে, তাইলে এটা কমেন্ট দিয়ে দেবো খুব সুন্দরভাবে। নো, Somana শুড নট বি পারচেজ দিস বন্ড বিকজ দ্য বন্ড অফ দ্য ভ্যালু অফ বন্ড ইজ লেস দেন ফেস ভ্যালু। ঠিক আছে, ফেস ভ্যালু থেকে কম রয়েছে। কম তাইলে বন্ড ভ্যালু কিভাবে বের করব? এই যে কিছু দেওয়া আছে, দেখেন, এটা একটা অঙ্ক দেওয়া আছে, 11%, 13% এবং 16% করে বন্ড ভ্যালু করতে হবে। এখানে অ্যান্সারও দেওয়া আছে। এরপরে বন্ড ভ্যালুটা দেখেন, এটাও দেওয়া আছে, এখানেও অ্যান্সার দেওয়া আছে। এগুলো করে নেবেন, হ্যাঁ। বন্ড ভ্যালু দেওয়া আছে, এই যে কিছু হিন্টসও দেওয়া আছে এখানে, এগুলো দেখে নেবেন। হিন্টস কি, এখানে দেখেন সেমি অ্যানুয়ালি মনে হয় বলছে, এই যে পেয়েবল সেমি অ্যানুয়ালি, হ্যাঁ। তার মানে কি, জি ওই ইন্টারেস্টকে জন্য 2 দিয়ে ভাগ করতে হবে এবং 2 দ্বারা ভাগ ইয়ারকে আর ইয়ারকে 2 2 দিয়ে দ্বারা গুণ গুণ। করতে হবে। হ্যাঁ, জি ঠিক আছে, এটা করবে। এরপরে এই যে দেখেন, এই কোয়ালিটির ম্যাথ, এগুলো আমি কিছুক্ষণ আগে বলছিলাম অল্টারনেটিভের ম্যাথ। এই ম্যাথ গুলা এটা কি আরো ভালো ম্যাথ আছে কিনা দেখি তো, শুধু একটাই আছে। আচ্ছা, এই ম্যাথটাই একটু ভালো করে দেখেন, হ্যাঁ। আর ম্যাথ যেহেতু নাই এখানে, এটা একটু দেখেন। এই কোয়ালিটি ম্যাথ সবসময় এরকম ভাবেই আসে, হ্যাঁ। তো কি বলা আছে দেখেন, দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ টেক্সটাইল মিলস লিমিটেড কম্পোজ বাই 20,000 shares of common stock of টাকা 100 is and debt টাকা 20 লাখ at 8%. ওকে, তার মানে 20,000 কমন শেয়ার, প্রত্যেকটি 100 টাকা করে তার রয়েছে এরকম। তাইলে আমি যদি বলি কমন শেয়ার ক্যাপিটাল কত, কত হবে শেয়ার ক্যাপিটাল? রূপা, কত হবে শেয়ার ক্যাপিটাল? 20,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা করে, তাহলে শেয়ার ক্যাপিটাল কত হবে? দুই স্যার এটা হলো 20,000 20 লাখ গুণন হবে। 100, 20 হ্যাঁ লাখ 20 লাখ হবে। হবে। 20 জি লাখ হবে। 20 লাখ, তাহলে কমন শেয়ার কিন্তু 20 লাখ এবং ডেপ্ট দেওয়া আছে 20 লাখ। ওকে, 8% রেটে। দ্য কোম্পানি নিডস অ্যান অ্যাডিশনাল অ্যামাউন্ট টাকা 35 লাখ অ্যান্ড দে হ্যাভ ফলোইং দি 3 অল্টারনেটিভস। তাহলে এই কোম্পানির আরো 35 লাখ অ্যামাউন্ট লাগবে, মানে অতিরিক্ত অর্থায়ন লাগবে বা ফাইন্যান্সিং লাগবে, হ্যাঁ। তাইলে এই 3টা অপশন রয়েছে, এই 35 লাখ টাকা কিভাবে নেবে সেটা 3টা অপশন রয়েছে। অল্টারনেটিভ 1 আছে, 2000 shares of টাকা 200 is and rest of amount by prefer stock at 11%. তাইলে 2000 শেয়ার 200 টাকা করে, তাহলে 2000 গুণন 200 কত হবে? 2000 গুণন 200 2 লাখ। 4 লাখ টাকা। ও And 4 লাখ rest হবে, of, 4 লাখ হবে। হ্যাঁ, রেস্ট অফ অ্যামাউন্ট মানে কি, বাকি অ্যামাউন্টটা। তাহলে 35 লাখের মধ্যে 4 লাখ নিলাম এই যে শেয়ার ইস্যু করে, আর বাকি থাকলো কত? 31 লাখ। এই 31 লাখ টাকা 31 লাখ প্রিফার স্টক ইস্যু 11%। করে নিতে, অর্থাৎ এই 31 লাখ টাকার 11% করে প্রিফার ডিভিডেন্ড দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে রেড মার্ক যেগুলো, এগুলো কিন্তু প্রশ্নের অংশ না, এগুলো আমি বোঝানোর জন্য হিন্টস দিয়ে দিছে। করে দিচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে হলো অল্টারনেটিভ 2, 400 ডিবেঞ্চার অফ টাকা 2000 ইজ এট 8%। তার মানে কি, 400 ডিবেঞ্চার, 400 ঋণপত্র বিক্রি করবে 2,000 টাকা করে, তাহলে 400 গুণন 2,000 সমান কত হবে? 8 8 লাখ লাখ টাকা। এটার ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট কত? 8% করে। এন্ড 8%। টাকা 10 লাখ প্রিফার্ড স্টক এট 11%, এবং তাইলে 8 লাখ টোটাল দিল, আর প্রিফার স্টক দিল 10 লাখ। তাহলে 8 লাখ আর 10 লাখ কত হবে টোটাল? 18 লাখ। 18 লাখ। তাহলে বাকি থাকে কত? এই যেখানে বলছে রেস্ট অফ দি অ্যামাউন্ট বাই কমন স্টক অ্যাজ টু
অফ টাকা 200 ইজ, তাইলে বাকি কত থাকে? 35-এর মধ্যে 18 17 চলে গেল, 17 লাখ 17 থাকে। থাকে। এই 17 লাখ। 17 লাখ টাকা প্রতিটি 200 টাকা করে শেয়ারে দিয়ে দিয়েছে, তাইলে 17 লাখকে 200 দিয়ে ভাগ করলে নাম্বার অফ শেয়ার বের হয়ে যাবে, তাই না? কত? জি 8500। ওকে। তারপর 3 নম্বর অল্টারনেটিভ বলছে 5000 কমন স্টক অফ টাকা 200 ইজ এন্ড রেস্ট অফ দি অ্যামাউন্ট বাই 12% ডিবেঞ্চার। তাহলে 5000 কমন স্টক 200 টাকা করে, তাহলে 5000 গুণন 200 কত হবে? 10 লাখ। আর রেস্ট অফ দি অ্যামাউন্ট কত হবে? তাহলে 35 লাখের মধ্যে 10 লাখ 25 গেল, আর বাকি থাকে কত? 25 25 লাখ। লাখ। এই 25 লাখ টাকা 12% ইন্টারেস্ট রেটে ঋণপত্র নিল। ঠিক আছে। এখন এক্সপেক্টেড ইবিআইটি দেওয়া আছে 7,50,000 টাকা, ট্যাক্স রেট দেওয়া আছে 30%। তাইলে এখন রিকোয়ারমেন্ট বলছে ইপিএস বের করতে বলছে, ইপিএস রিটার্ন অন ইকুইটি বের করতে বলছে, এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করতে বলছে। দেখেন ইপিএসটা পর্যন্ত খুব সহজে পারবেন, রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই জিনিসটা একটু এখানে ভালো করে শিখবো। হ্যাঁ, তাহলে ইপিএস বের করার জন্য প্রথমে আমাদের কিছু ওয়ার্কিংস করে নিতে হবে। তার মধ্যে প্রথম ওয়ার্কিংসটা হবে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার বের করার ইয়ারটা ছিল। এইটা দেখেন, এটা পরে দিছে, এটা আগে নাম্বার অফ শেয়ার বের করে দিবেন। তাইলে দেখেন একদম প্রথম পুরাতন শেয়ার কত ছিল? 20,000। ঠিক আছে। আর নতুন করে শেয়ার হলো কত? অল্টারনেটিভ ওয়ানে 2,000 শেয়ার। ঠিক আছে, তাইলে 2000 এইভাবে দেবো। তাইলে দেখেন ওল্ড 20,000 আর নিউ অল্টারনেটিভ ওয়ানে 2000 2,000, তাইলে 20,000 আর 2,000 যোগ করলে কত হবে? 22,000। এরপরে 22,000 অল্টারনেটিভ টু তে দেখেন, অল্টারনেটিভ টু তে কি কমন শেয়ার ছিল? আহ, হ্যাঁ, এই যে 200 টাকা করে কত, এই যে বাকি 17 কমন লাখ স্টক টাকা 200 টাকা করে 8,500 হবে। তাহলে এটা দেখেন কত আছে? এই যে ওল্ড 20,000, ওল্ড সবসময় প্রত্যেকটাতেই থাকবে। নিউ কত? 17 লাখের 17 লাখকে 200 দিয়ে কনভার্ট করলে কত বের 200 হবে? টাকা করে 8,500। তাহলে 28,500 28,500। অল্টারনেটিভ থ্রি তে শেয়ার ছিল 5,000 কমন, এটা বলে দিছিল প্রশ্নে। এই যে কই, এই যে 5,000 কমন শেয়ার। হ্যাঁ, তাইলে কত হবে? 20,000 আর 5,000 25,000। ওকে। 25,000 দুই নাম্বার ওয়ার্কিংটা করবেন, ইন্টারেস্ট ক্যালকুলেশন করবেন। ইন্টারেস্ট প্রথম ওয়ার্কিংটা করবেন শেয়ার, নাম্বার অফ শেয়ার। 2 নাম্বার ওয়ার্কিংটা করবেন ইন্টারেস্ট ক্যালকুলেশন। এখানে কিন্তু আমার একটু ইন্টারেস্ট আগে দেওয়া আছে, নাম্বার অফ শেয়ার পরে দেওয়া আছে। ওকে। তাহলে ইন্টারেস্ট, এই যে পুরাতন ইন্টারেস্ট আগে ধরবেন। এই যে 20 লাখ টাকা তার যে ঋণপত্র রয়েছে, ঠিক আছে, এই 20 লাখ টাকার 8%, এটা হলো তার পুরাতন ইন্টারেস্ট। ওকে। তাহলে ওল্ড কত? 20 লাখ টাকার 8%, 1,60,000 টাকা। নতুন করে কি অল্টারনেটিভ ওয়ানে সে কি কোনো ঋণপত্র নিছে? না ডিবেঞ্চার স্যার নিছে? না। তাইলে নিউ না জিরো। স্যার। তাইলে এখানে নিউ জিরো, তাহলে 1,60,000 হবে। অল্টারনেটিভ টু তে 20 লাখের 8%, 1,60,000 ওল্ড, এটা আছে। নিউ কত আছে? নিউ আছে ডিবেঞ্চার নিচ্ছে 400, 2,000 করে, 400 তাহলে 400 গুণন 2,000 সমান 8 লাখ হবে। 8 8 লাখের লাখ 8%, 64,000। তাহলে 8%। নিউ কত জি হবে? 64,000। এই যে 64,000 64,000 বসে দিলাম। ঠিক আছে, তাহলে 2,22,000 মোট হলো। সরি, 2,24,000। এরপরে অল্টারনেটিভ থ্রি তে ওল্ড 1,60,000 আর নিউ কত আছে? নিউ আছে এই যে কত, এখানে 5,000 গুণন 200 সমান 10 লাখ 5,000 হবে, আর বাকি 25 লাখ। তাহলে 25 লাখের 12% কত হবে? 3 আহ লাখ 3 লাখ। তাইলে টোটাল যোগ করলে কত হবে? 4,60,000। এরপর প্রিফার ডিভিডেন্ড দেখেন, অল্টারনেটিভ ওয়ানে 31 লাখের 11%, 3,41,000। অল্টারনেটিভ টু তে এখানে কিন্তু ওল্ড নাই, মানে আমার কি ওই যে প্রথম প্রশ্নে অংশটুকুতে প্রিফার ডিভিডেন্ড নাই। নাই। হ্যাঁ, এই জন্য অল্টারনেটিভ ওয়ান টু তে খালি নিউ গুলাই আসতেছে, ওল্ড আসতেছে না। আর অল্টারনেটিভ টু তেও প্রিফার ডিভিডেন্ড ছিল 11% করে। ওকে। তাহলে 10,000 গুণ 11%, 1,10,000। অল্টারনেটিভ থ্রি তে আবার কোনো প্রিফার ডিভিডেন্ড ছিল না। ওকে, না থাকলো। তাইলে গেল, এগুলো গেল। এরপরে আমার টোটাল ইকুইটি বের করতে হবে, যে এই জিনিসটা কিন্তু ইপিএস বের করার সময় লাগে না। এটা বের করতে লাগে হলো আমার রিটার্ন অন আরো ইনভেস্টমেন্ট, আরোই আরও বের করতে ওই সময় লাগে। হ্যাঁ। তারপরে তাইলে কমন শেয়ার, ওই যে পুরাতনটা 20,000 গুণন 100 সমান 20 লাখ। 20 লাখ আর ডিবেঞ্চার ছিল কত? 20 লাখ 20 লাখ। 20 লাখের আর ছিল অ্যাডিশনাল অ্যামাউন্ট ছিল 35 লাখ। এই টোটাল হলো, 35 লাখ টোটাল ইকুইটি হলো 75 লাখ। ওকে। 75 লাখ
তারপরে ক্যালকুলেশন অফ ইকুইটি ক্যাপিটাল, প্রত্যেকটা মেথডের ইকুইটি ক্যাপিটাল কত। ইকুইটি ক্যাপিটাল হলো এইবার শুধুমাত্র কমন স্টক, এইখানে কিন্তু এই যে ডিবেঞ্চার আসবে না, শুধুমাত্র কমন স্টক। তাইলে ওল্ড ছিল 20 লাখ, আর অল্টারনেটিভ ওয়ানে নিউ কত ছিল 2000 গুণন 200 4 লাখ, তাহলে টোটাল 24 লাখ। আর অল্টারনেটিভ থ্রিতে ছিল ওল্ড ছিল 20 লাখ, আর নিউ আসছে কত 8500 গুণন 200, তাহলে এখানে কত হলো 17 লাখ। 17 লাখ। তাহলে 20 লাখ আর 17 লাখ 37 লাখ। অল্টারনেটিভ থ্রিতে ওল্ড ছিল 20 লাখ, আর নিউ আসছে 5000 গুণন 200 সমান 10 লাখ, অর্থাৎ তাহলে টোটাল কত হলো 30 লাখ। ওকে, এই দুটো ক্যালকুলেশন আমার 2 নাম্বার এবং 3 নাম্বার ওয়ার্কিং এর জন্য লাগছে, আর শুধু ইপিএস এর জন্য উপরে 1 2 3টাই লাগবে। হ্যাঁ, তাহলে ইপিএস চার্ট বের করবো কিভাবে, একটু দ্রুত দেখবেন এগুলো। ইবিআইটি প্রথম 7,50,000 7,50,000 তিনটা অল্টারনেটিভ দিয়ে দিব। ঠিক আছে, লেস করবো ইন্টারেস্ট। ইন্টারেস্ট যেগুলো আমরা ক্যালকুলেশন করে বের করলাম ওয়ার্কিং এ, সেগুলো 1,60,000 2,24,000 এবং 4,60,000, এগুলো মাইনাস করলে ইবিটি বের হবে। ইবিটি থেকে ট্যাক্স রেট মাইনাস করব, এই যে 5,90,000 যেটা বের হলো এটা বাদ দেওয়ার পরে এইটা 30% করলে 1,77,000 হবে। 5,26,000 30% করলে 1,57,800 হবে। এভাবে স্যার করে করে এগুলো আমরা পারবো, হ্যাঁ, এগুলো তো ইএটি আগেও করে করা হয়েছে ফেললাম। এরকম। ইএটি থেকে প্রিফার ডিভিডেন্ড বাদ দেব, বাদ দিলে ইএসসিএস বের হবে। এখন ইএসসিএস বের হলো, তো এরপরে টোটাল নাম্বার অফ শেয়ার, কমন শেয়ার আমরা যেটা বের করে নিলাম প্রশ্নে ক্যালকুলেশন করে। এখন এই যে ইএসসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আমার ইপিএস বের হবে। তাহলে 72,000 কে 22,000 দিয়ে ভাগ করো, করলে কত হবে 3.27। 2,58,200 কে 28,500 দিয়ে ভাগ করলে কত হবে 9.06। 2,03,000 কে 25,000 দিয়ে ভাগ করলে 8.12। এখন আমি যদি এখান থেকে আপনাকে বলি যে কোন অল্টারনেটিভটি অ্যাকসেপ্টেবল বা কোনটা অ্যাকসেপ্ট করলে ভালো হবে, লাভজনক হবে, বলেন তো কোনটা লাভজনক হবে। যেটা রেট বেশি, টাকা বেশি। কোনটার টাকা বেশি, এখানে কোনটার টাকা বেশি। 2 নাম্বার, অল্টারনেটিভ 2। হ্যাঁ, ইপিএস যে যত বেশি, আর্নিং পার শেয়ার যত বেশি তত লাভ বেশি। হ্যাঁ, তাইলে অল্টারনেটিভ টু তে বেশি আসছে, তাইলে অল্টারনেটিভ টু অ্যাকসেপ্টেবল, আর বাকিগুলা কি কেবল নাকি কিক মেরে সরাই দাও। এখন রিটার্ন অন ইকুইটি বের করবেন কিভাবে, দেখেন রিটার্ন অন ইকুইটি বের করার সূত্র হলো ইএসসিএস ডিভাইডেড ইকুইটি ক্যাপিটাল গুণন 100। ইকুইটি ক্যাপিটাল কত বের হলো, ইকুইটি ক্যাপিটাল এই যে আমার ইকুইটি ক্যাপিটাল কত, প্রথম অল্টারনেটিভ অনে 24 লাখ, তাইলে ইএসসিএস কত 72,000, তাহলে 72,000 কে 24 লাখ দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 3% হবে। ওকে, এরপরে জি স্যার। 2,58,200 কে ইকুইটি ক্যাপিটাল কত 37 লাখ 37 লাখ। রয়েছে, 37 লাখ দিয়ে ভাগ করব, 100 দিয়ে গুণন করব। ঠিক আছে, করলে 6.98% হবে। ওকে, এরপরে 2,03,000 কে কত 30 লাখ। 30 লাখ দিয়ে ভাগ করব, 30 লাখ। 100 দিয়ে গুণ করব, করলে কত আসবে 6.77% আসবে। তাহলে রিটার্ন অন ইকুইটি গেল। এরপর রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করব কিভাবে, দেখেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করার সূত্র হলো ইবিআইটি ডিভাইডেড টোটাল ইকুইটি গুণন 100। তাহলে টোটাল ইকুইটি কত, টোটাল ইকুইটি এই যে 75 লাখ, আর ইবিআইটি কত 7,50,000, তাহলে 7,50,000 কে 75 লাখ দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 10% হবে। এই যে কমেন্ট দিয়ে দিছে alternative 2 is acceptable because its EPS and return on equity are higher higher than than other. ওকে, খুব ভালো অঙ্ক এগুলো। পরের অঙ্কগুলো দেখেন, ব্রেক ইভেন পয়েন্টের অঙ্কটা একটু দেখে নিয়েন, 16 সালে এসেছিল দেখেন। তারপরে 20 সালে যে অঙ্কটা আসছিল এটাও ভালো অঙ্ক। এটা বের করতে বলছে ইপিএস, কি এটার উপর ভিত্তি করে ইপিএস বের করতে বলছে। আহ 1 টাকা হলে কি ইবিআইটি হবে, বের 0 করতে টাকা বলছে। হলে কি হবে? হ্যাঁ, 1 টাকা ইপিএস ইপিএস 80 1 দেয়া টাকা আছে। হলে কত হবে, 0 হলে কত হবে, সেটা বের করতে বলছে। ওকে, খুব ভালো অঙ্ক। 18 সালে যে ম্যাথটা ছিল সেটাও ভালো অঙ্ক। সিম্পল আর্নিং পার শেয়ার, প্রাইমারি আর্নিং পার শেয়ার, ফুললি ডিলুটেড আর্নিং, এই অঙ্কটা আমি কালকে বোঝাবো। হ্যাঁ, এইটা একটু দেখালে হতো। এটা জি স্যার। আজকে আর শেষ করতে পারবো না, আমরা পরে ক্লাসগুলো পরেগুলো এগুলো দেখাবো। এই অঙ্কটা আমি দেখাবো না আগামীকাল। সাথে আপনাদের ওই যে যে এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে, হ্যাঁ ওই এক্সারসাইজ গুলা
আপনারা করবেন। কোথাও প্রবলেম থাকলে সলিউশন ক্লাস প্লাস হলো এই যে 18 সালে যে ম্যাথটা আসছিল সেই ওকে ম্যাথটা আমি করাই দিব আপনাদের। ওকে স্যার। ঠিক আছে, টেনশন নেওয়ার কিছু নাই, পরীক্ষার আগে শেষ হয়ে যাবে এই সাবজেক্ট। আর আপনারা এই পার্ট গুলো কমপ্লিট করে ফেলেন, এ পার্ট এবং থিওরি পাশাপাশি করেন। ওকে স্যার। ঠিক আছে, স্যার এটা কি 50-50 হবে এই সাবজেক্টে? 50-50, হ্যাঁ 50-50 হবে। তবে আপনি ম্যাথ যদি একটু স্ট্রং থাকেন তাহলে আপনি 4টা 50-50 থিওরি আসবে, তাইলে থিওরি তো 8টা থাকে তাই না, সি পার্টে 8টা থাকে, বি পার্টে 8টা থাকে। আপনার থিওরি যদি 4টা আসে আর ম্যাথ যদি 4টা আসে, তাহলে আপনি 4টা ম্যাথ দিলেন, থিওরি দিলেন একটা, তাইলে আপনি অ্যান্সার করলেন কিন্তু 80, মানে জি 20 আর 80 ইয়া হয়, রেশিও হয়ে গেল। ম্যাথ ম্যাথ অ্যান্সার ম্যাথ দিয়ে করার যেন, চেষ্টা করবেন হ্যাঁ সবচেয়ে বেশি। ম্যাথ দিয়ে ঠিক যেন আছে, কাভার মানে হয় এরকম ভাবেই প্রিপারেশন হ্যাঁ নিতে হ্যাঁ, হবে, যাতে থিওরিতে এরকম হাত ভাবে খুব প্রিপারেশন নিতে কম হবে। দেয়া লাগে। হুম, জি স্যার। ম্যাথ কমপক্ষে 4টা থাকবে, 5টাও থাকতে পারে, লাখ ভালো থাকলে 5টা থাকবে। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, তাহলে পড়াশোনা করেন। আর আমি আছি আপনাদের জন্য, যখন প্রবলেম হবে জানাবেন, হ্যাঁ। ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।